there a relationship between two variables, and two, how strong is that relation? অর্থাৎ দুইটা কোশ্চেন আছে, একটা হচ্ছে যে দুইটা ভেরিয়েবল যদি একসাথে থাকে তাহলে তো তাদের মধ্যে রিলেশন আছে কিনা, থাকলে রিলেশনটা কেমন, স্ট্রং নাকি উইক। তো তার আগে একটু আমি বলি, তোমরা গত ক্লাস পর্যন্ত যা পড়েছো, ডক্টর আক্তার তোমাদের শুরু করেছিল বেসিক কনসেপ্ট দিয়ে, ভেরিয়েবল, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেন্টার টেন্ডেন্সি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এগুলো সে হয়তো দেখিয়েছে। আর আমি তোমাদেরকে ডিসপারশন এবং মোমেন্টস, স্কুইনেস, কার্টেসিয়ান সম্বন্ধে আলোচনা করেছি। এই সব ক্ষেত্রে যখন আমরা এক্সাম্পল দিয়েছি তখন একটা মাত্র ভেরিয়েবলের কথা বলেছি, যেমন হাইট, ওয়েট, টেম্পারেচার, হ্যাঁ, লেংথ, এগুলোর কথা তোমাদেরকে বলেছি। অর্থাৎ একটা ভেরিয়েবলের উদাহরণ দিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করেছি। কিন্তু রিয়েল লাইফে এমন অনেক সিচুয়েশন আছে যেখানে দুইটা ভেরিয়েবল সিমালটেনিয়াসলি রিলেটেড থাকে এবং তাদের মধ্যে একটা চেঞ্জেবল ক্যারেক্টারিস্টিক্স, ইন্টার রিলেশনশিপ থাকে। যেমন তোমাদের মাছের ক্ষেত্রে ফিশারিজ রিলেটেড এক্সাম্পল, একজন ফিশের কমন ফিচার হচ্ছে যে তার ওয়েটের সাথে লেংথের একটা রিলেশন আছে, তাই না? লেংথ যদি বাড়ে ওয়েট বেড়ে যাবে, এটা একটা রিলেশন আছে। আবার ফিডের সাথে গ্রোথের একটা রিলেশন আছে, প্রপারলি যদি ফিডিং করা হয় তাহলে তার গ্রোথে কি হবে, চেঞ্জ হবে। টাইমের সাথে তার পারফরমেন্সের একটা রিলেশন আছে, সময় যদি যায় তাহলে মাছের বয়স বাড়ে, ওজন বাড়ে, লেংথ বাড়ে, এগুলো সবই চেঞ্জ হয়। তারপর টেম্পারেচারের সাথে ভলিউমের একটা রিলেশন আছে। এমন অনেক ফ্যাক্টর আছে যেখানে একটা ভেরিয়েবলের সাথে একটা ইন্টারলি রিলেটেড থাকে, তাদের একটা লজিক্যাল রিলেশনশিপ থাকে, যৌক্তিক একটা সম্পর্ক থাকে। এই ধরনের দুইটা ভেরিয়েবল যদি সিমালটেনিয়াস চেঞ্জ হয় তখন তাদেরকে বলে বাইভেরিয়েট রিলেশনশিপ। এগুলো বলা হয় বাইভেরিয়েট রিলেশন। বাই মানে দুই, ভেরিয়েবল মানে দুইটা ভেরিয়েবল। আর আমরা এতদিন যা পড়ে আসছি এগুলো বলা হয় ইউনিভেরিয়েট, একটা মাত্র ভেরিয়েবল নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা বাইভেরিয়েট রিলেশনশিপে দুইটা ক্যারেক্টারিস্টিক্স আমরা আলোচনা করবো। একটা হচ্ছে তাদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, সেকেন্ড হচ্ছে যদি থাকে এই রিলেশনটা কেমন, এটা কি স্ট্রং নাকি উইক। প্রথম যে কোশ্চেনটা, ইজ দেয়ার এনি রিলেশনশিপ, এটা দুইটা ব্রাঞ্চ আছে মেইনলি, একটা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ আর একটা হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ার মানে হচ্ছে সরলরৈখিক সম্পর্ক, আর নন লিনিয়ার হচ্ছে বক্র বা কার্ভিলিনিয়ার, যেটা লিনিয়ার না এই ধরনের। তো তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা লিনিয়ার রিলেশনশিপটা পড়ব। তো প্রথমে আমি তোমাদের সাথে কোরিলেশন সম্বন্ধে একটা আলোচনা করব। কোরিলেশন, রিলেশন মানে হচ্ছে সম্পর্ক, তাই না? রিলেশন মানে আমরা জানি সম্পর্ক, কো মানে সহ সম্পর্ক। যখন দুইটা ভেরিয়েবলের রিলেশনশিপ স্টাডি করি তখন এটা হলো কোরিলেশন। এই রিলেশনশিপ লিনিয়ার হতে পারে, নন লিনিয়ার হতে পারে, এটা সিম্পল হতে পারে, মাল্টিপল হতে পারে। তো আমাদের সিলেবাস অনুযায়ী আমরা লিনিয়ার রিলেশনশিপ পড়বো এবং সিম্পল রিলেশনশিপ। সিম্পল রিলেশন হচ্ছে যেখানে দুইটা মাত্র ভেরিয়েবল নিয়ে স্টাডি করা হয়, দুইয়ের অধিক যদি হয় তখন তাহলে মাল্টিপল কোরিলেশন। তো আমরা সিলেবাস অনুযায়ী সিম্পল লিনিয়ার রিলেশনশিপটা পড়বো। তা আমরা এটার জন্য আমরা প্রথমে দেখি কোরিলেশনটা নিয়ে আলোচনা করে থাকি। কোরিলেশন কি জিনিস? A measure of intensity or degree of linear relationship between two variables is called coefficient of correlation. In correlation analysis, we estimate a sample correlation coefficient, more specifically the Pearson product moment correlation coefficient. The sample correlation coefficient denoted by small r ranges between +1 to -1 and quantifies the direction and strength of the linear association between two variables. কোরিলেশন মানে হচ্ছে যে দুইটা ভেরিয়েবল যদি রিলেটেড থাকে এবং তাদের যদি লিনিয়ার রিলেশনশিপ হয় তাহলে রিলেশনশিপের মাত্রাটা কত, ইন্টেন্সিটি বা ডিগ্রি বা স্ট্রেংথটা কতটুকু, এটাকে পরিমাপ করা হয় কোরিলেশন অ্যানালাইসিস দ্বারা। আর যে ফর্মুলার সাহায্যে কোরিলেশনটাকে পরিমাপ করা হয় তাকে বলা হয় কোরিলেশন কোএফিসিয়েন্ট। তার আরেকটা নাম হচ্ছে পিয়ারসনস প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট। প্রফেসর কার্ল পিয়ারসন এটাকে সাজেস্ট করেছেন, তার নাম অনুসারে এটা পিয়ারসনস প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্টও বলা হবে বা সিম্পলি কোরিলেশন। যদি পপুলেশনে কোরিলেশন মেজার করি তাকে বলা হয় রো দ্বারা প্রকাশ করা। রো একটা সিম্বল আছে, ওটা দ্বারা লেখা হয়। আর স্যাম্পলের ক্ষেত্রে এটা লেখা হয় স্মল আর দ্বারা। এই কোরিলেশন কোএফিসিয়েন্টের মান -1 থেকে +1 এর ভিতরে থাকে, মাঝখানে 0 হতে পারে। আমরা প্রথমেই দেখি যে কোরিলেশন আছে কিনা কি করে বুঝবো। প্রথমে আমরা আমার স্ক্যাটার ডায়াগ্রাম তৈরি করতে হয়, এটা বলে স্ক্যাটার ডায়াগ্রাম।
তোমরা খাতা ও প্র্যাকটিক্যাল খাতা তোমাদেরকে স্যার দেখাবে। এক্স এক্সিসে ধরো আমরা হাইট বসালাম, ওয়াই এক্সিস আমরা ওয়েট বসালাম। ধরো মাসের তুমি হাইট এবং ওয়েট পরিমাপ করেছো, বা লেংথ এবং ওয়েট পরিমাপ করেছো, মাসের লেংথ এবং ওয়েট। তো লেংথ কতটুকু হলে ওয়েট কতটুকু হয়, তাহলে জোড়া জোড়া মান পাওয়া যায়, পেয়ার ভ্যালু পাওয়া যাবে। তাহলে ওয়েটের সাপেক্ষে লেংথের সাপেক্ষে ওয়েটকে যদি আমরা গ্রাফে বসাই, এমন বিন্দু বিন্দু পাওয়া যাবে। এই বিন্দুগুলো যদি আপওয়ার্ড হয়, দেখো প্রথম যে ইয়েটা তোমরা কি দেখতে পাবে স্ক্রিনটা? জি স্যার। প্রথম দেখো 1 নম্বর যে এটা আমার কার্সরটা যেখানে আছে, এটাতে লেখা আছে স্ট্রং পজিটিভ। দেখো বিন্দুগুলো মনে হচ্ছে একটা ঊর্ধ্বমুখী রেখার মতো, যদি একটা মোটা রেখা আমরা চিন্তা করি, একটা আপওয়ার্ড স্ট্রেট লাইনের মতো মনে হচ্ছে। এই ধরনের যদি বিন্দুগুলো কাছাকাছি থাকে এবং আপওয়ার্ড হয়, তখন তাকে বলা পজিটিভ রিলেশনশিপ। বিন্দুগুলো যত কাছে হবে তার রিলেশনটা তত স্ট্রং বুঝাবে। আবার দ্বিতীয় ইয়েটা দেখো স্ক্যাটার ডায়াগ্রাম, এটা বলে স্ক্যাটার ডায়াগ্রাম, এটার নাম হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রামে দেখো দ্বিতীয়টাতে এইটাও আপওয়ার্ড আছে, একটু ঊর্ধ্বমুখী রেখা, কিন্তু বিন্দুগুলো অনেক ছড়ানো ছোটানো। এটাও পজিটিভ রিলেশন বাট উইক রিলেশনশিপ, পজিটিভলি উইক রিলেশন। থার্ড পিকচারটা দেখো, এখানে দেখো কোনো মিয়া নাই, মানে ছন্দ নাই, আপওয়ার্ডও না ডাউনওয়ার্ডও না, এলোমেলো আছে, এটা বলে নো কোরিলেশন। আর এটা দেখো ফোর্থ যেটা আছে, এটা দেখো বিন্দুগুলো কাছাকাছি বাট ডাউনওয়ার্ড, শুরু থেকে নিচের দিকে, এটাকে বলা হয় নেগেটিভ কোরিলেশনশিপ। তো আমরা প্রথমে স্ক্যাটার ডায়াগ্রাম দেখে আমরা দেখতে পারবো দুইটা অ্যান্সার আমরা পাবো। একটা হচ্ছে দুইটা ভেরিয়েবলের মধ্যে লিনিয়ার রিলেশনশিপ আছে কিনা, থাকলে এটা কি স্ট্রং নাকি উইক। এই দুইটা কোশ্চেনের অ্যান্সার আমরা স্ক্যাটার ডায়াগ্রাম দ্বারা পাবো। তাহলে স্ক্যাটার ডায়াগ্রাম হচ্ছে বাইবিরের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, বাইবিরে যেখানে দুইটা ভেরিয়েবলের মান এট এ টাইম কাউন্ট করা হয়েছে, এই বাইবিরের ডিস্ট্রিবিউশনের ভ্যালুগুলো যদি আমরা গ্রাফ পেপারে বসাই, এক্স এক্সিসে একটা ভেরিয়েবল, ওয়াই এক্সিসে আরেকটা ভেরিয়েবল, তাহলে যে ডায়াগ্রামটা পাবো এটা বলা হয় স্ক্যাটার ডায়াগ্রাম। এই স্ক্যাটার ডায়াগ্রামে আমরা দুইটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাই। একটা হচ্ছে তার যদি রিলেশনশিপটা কেমন, লিনিয়ার নাকি নন লিনিয়ার। সেকেন্ড, যদি লিনিয়ার হয় তাহলে এটা কি স্ট্রং নাকি উইক। এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা একটা আনুমানিক ধারণা আমরা স্ক্যাটার ডায়াগ্রাম থেকে পেতে পারি। তোমার বইতে আছে দেখবে এমন চিত্র, যদি বিন্দুগুলো আমার আপওয়ার্ড হয় এবং কাছাকাছি থাকে তা আমরা বলবো পজিটিভ স্ট্রং রিলেশনশিপ আছে। বিন্দুগুলো আপওয়ার্ড কিন্তু ছড়ানো ছিটানো, তাহলে আমরা বলবো পজিটিভ রিলেশন বাট উইক রিলেশনশিপ। আর বিন্দুগুলো ডাউনওয়ার্ড এবং কাছাকাছি, তাহলে আমরা বলবো ভেরিয়েবলস আর স্ট্রংলি নেগেটিভলি কোরিলেটেড। আর যদি ডাউনওয়ার্ড এবং ছড়ানো ছিটানো হয়, তখন আমরা বলবো ভেরিয়েবলস আর নেগেটিভলি উইকলি কোরিলেটেড। আর যদি এমন থাকে যে কোনো ইয়ার নাই, ট্রেন্ড নাই, নির্দিষ্ট কোনো ট্রেন্ড নাই, ধারা নাই, আপওয়ার্ডও না ডাউনওয়ার্ডও না, ছড়ানো ছিটানো আছে, তখন আমরা বলবো নো কোরিলেশন বা নো লিনিয়ার রিলেশনশিপ। আর যদি এক্স্যাক্টলি দেখলে বৃত্তের মতো হয়, সার্কেলের মতো দেখতে, একটা বৃত্তের মতো দেখাচ্ছে বিন্দুগুলো, তখন আমরা বলবো নো কোরিলেশন। এই কোরিলেশনকে পরিমাপ করা হয় পপুলেশন ক্ষেত্রে রো দ্বারা, আর স্যাম্পলের ক্ষেত্রে স্মল আর দ্বারা। কোরিলেশন কোএফিসিয়েন্টের মান -1 থেকে +1 এর ভিতরে থেকে, কত থেকে? -1 থেকে +1। হ্যাঁ, এখন এগুলো আমরা ব্যাখ্যাটা একটু দেখি। কোরিলেশন যদি 0 হয়, আর এর মান যদি 0 হয়, তা আমরা বলবো নো কোরিলেশন, আমরা বলবো কি নো কোরিলেশন। আর আর এর মান যদি 0 থেকে 0.5 এর ভিতরে হয়, 0 থেকে 0.5, তা আমরা বলবো পজিটিভ উইক রিলেশনশিপ। তোমরা একটু খাতায় লিখো পজিটিভ উইক রিলেশনশিপ, অর্থাৎ ভেরিয়েবলস আর পজিটিভলি উইকলি কোরিলেটেড ইফ কোরিলেশন কোএফিসিয়েন্ট লাইজ বিটুইন -0 to 0.5 রিলেশন আছে বাট উইক রিলেশনশিপ আমরা বলবো। আর যদি 0 থেকে -0.5 এর ভিতরে থাকে, -0.5, তাহলে আমরা বলবো ভেরিয়েবলস আর উইকলি নেগেটিভলি কোরিলেটেড, অর্থাৎ যেহেতু মাইনাসের দিকে আছে। আর কোরিলেশন কোএফিসিয়েন্ট মানে যদি 0.5 এর উপরে হয়, 0.5 এর উপরে হয়, 0.5 থেকে 1 এর ভিতরে হয়, তাহলে আমরা বলবো ভেরিয়েবলস আর স্ট্রংলি পজিটিভলি কোরিলেটেড। আমি আবার বলছি, যদি কোরিলেশন কোএফিসিয়েন্ট মান 0.5 থেকে 1 এর মাঝে হয়, তাহলে আমরা বলবো ভেরিয়েবলস আর পজিটিভলি স্ট্রংলি কোরিলেটেড। On the other hand, if correlation coefficient lies between -0.5 to -1, -0.5 to -1, then
we have to conclude that the variables are strongly negatively correlated. অর্থাৎ নেগেটিভ অংশে থাকলে আমরা বলবো নেগেটিভলি কোরিলেটেড, পজিটিভ অংশে থাকলে আমরা বলবো পজিটিভলি কোরিলেটেড। এন্ড 0 থেকে 0.5 এর ভিতরে থাকলে আমরা বলবো উইকলি কোরিলেটেড, আর 0.5 থেকে 1 এর ভিতরে থাকলে আমরা বলবো স্ট্রংলি কোরিলেটেড। কোন কোন সায়েন্টিস্ট বা অথর বলেন যে 0.5 থেকে 0.7 থেকে 0.7 এর ভিতরে যদি থাকে তো ওনারা এটাকে মডারেট রিলেশন বলেন, নট স্ট্রং নট উইক। ইন জেনারেল 0.5 থেকে 1 এর ভিতরে থাকলে স্ট্রং রিলেশনশিপ বলা হয়, বাট স্পেসিফিকলি কেউ কেউ বলেন যে 0.5 থেকে 0 এটাকে ওনারা স্ট্রংও বলতে চাচ্ছেন না, উইক রিলেশন, এটাকে মডারেট রিলেশনশিপ বলেন। আর সেজন্য তোমরা অনেক বইতে বা অনেক সায়েন্টিফিক ব্যাপারে দেখবে যখন আর এর মান 0.5 থেকে 0.7 এর ভিতরে আছে তখন ওনারা লেখেন ভেরিয়েবলস আর মডারেটলি পজিটিভলি কোরিলেটেড, পজিটিভ অংশ থাকলে, আর নেগেটিভ অংশ থাকলে বলে ভেরিয়েবলস আর মডারেটলি নেগেটিভলি কোরিলেটেড। আর যদি আর এর মান এক্স্যাক্টলি 1 হয়ে যায়, কত হয়? 1, যে +1 হতো অথবা -1, এক্স্যাক্টলি যদি 1 হয়ে যায় তখন বলা হয় ভেরিয়েবলস আর পারফেক্টলি কোরিলেটেড। যদি আর এর মান +1 হয় তখন বলা হয় ভেরিয়েবলস আর পারফেক্টলি পজিটিভলি কোরিলেটেড, অর্থাৎ তাদের মধ্যে পারফেক্ট রিলেশনশিপ আছে। আর যদি আর এর মান -1 হয় তখন বলা হয় ভেরিয়েবলস আর পারফেক্টলি নেগেটিভলি কোরিলেটেড। তাহলে আমি আবার একটু বলি ব্যাখ্যাটা, এগুলো তোমাদের বুঝার বিষয়। ফর্মুলা একটা বাংলার স্টুডেন্ট মুখস্থ করতে পারবে, সেও ফর্মুলা দেখে লিখতে পারবে, বাট এই ব্যাখ্যাটা লেখা মিনিংটা কি, হ্যাঁ এটাকে এক্সপ্লেন করতে পারা, এটা হচ্ছে তোমার ক্লাস অ্যাটেন্ড করা সার্থকতা। তুমি ডাটা অ্যানালাইসিস করতে পারবা যে কোনো সফটওয়্যার দিয়ে, কিন্তু একটা লাইন ব্যাখ্যা লেখা এটা হলো আসল বিষয়। চলো আমরা একটা ফর্মুলা, একটা এক্সেলের একটা, সরি তোমাদের ওই শীটটা আমি স্টপ করে দিই, এক্সেলের একটা শীট তোমাদেরকে দেখাই। তোমরা কি শীটটা দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে ছোট ছোট হ্যালো, দূরের বন্ধুরা কি দেখতে পাও? কেউ তো সাতক্ষীরা আছো, কেউ চিটাগাং, কেউ যশোর, কেউ সিলেট। এখানে দেখো আমি মাত্র 3টা মান নিয়েছি, তিনটা মান। ধরো একটা ইয়া দেই, ধরো এটা বলছি এক্স আর এটাকে বলছি ওয়াই। যেহেতু দুইটা ভেরিয়েবল আমরা দুইটা নাম আমরা দিচ্ছি, একটা হচ্ছে এক্স দিলাম আর একটা হচ্ছে ওয়াই দিলাম। দুইটা ভেরিয়েবলকে আমরা এক্স এবং ওয়াই হিসেবে প্রকাশ করছি। ধরো এক্স এর আমরা একটা কালার দিলাম, ওয়াই একটা কালার দিয়ে দিলাম। এখন 3টা মান আছে, এই ধরো 3টা পেয়ার ভ্যালু আছে। ধরো 3টা মাসের ওয়েট এবং হাইট আমরা ওয়েট এবং লেংথ আমরা পরিমাপ করেছি, ধরো হাইপোথেটিক্যাল মান। তাদের আমরা কোরিলেশন রিগ্রেশন আমরা স্টাডি করব। তাহলে আমরা প্রথমে যদি কোরিলেশন বের করি, কোরিলেশনকে স্যাম্পলের ক্ষেত্রে স্মল আর দ্বারা লেখা হয়। কি দ্বারা? ভাইবা তোমাদেরকে জিজ্ঞেস করে কোরিলেশন কোএফিসিয়েন্ট কি দ্বারা প্রকাশ করা হয়, আমরা কি বলবো? স্মল আর দ্বারা। স্যাম্পলের ক্ষেত্রে স্মল আর দ্বারা, হ্যাঁ, আর পপুলেশনের ক্ষেত্রে রো দ্বারা। রো দ্বারা। রো তোমরা কোথায় পড়ে আসছো সিম্বলটা বলো দেখি? তোমরা ইন্টারমিডিয়েটে রো সিম্বলটা পড়ে আসছো কোন চ্যাপ্টারে? স্যার ঘনত্ব। স্যার ফিজিক্সে। ফিজিক্সে তড়িতের একক হিসেবে পড়ে আসছিলাম, মনে না জানি বিদ্যুতের একক জন্য কি জানো। আচ্ছা যাই হোক, এখানে দেখো রোধকত্ব স্যার। হ্যাঁ এখানে নিয়েছি, এই 3টা যদি কোরিলেশন বের করতে চাই তাহলে এক্সেল এগুলা করে যায় কিভাবে? আমরা যেখানে বের করব, আমি বের করে রাখছি, দেখো কোরিলেশন মান হচ্ছে -0.89। আমি একটু বড় করে দেই ফন্টটা, তোমরা এখন দেখতে পাও? জি স্যার। ওকে, দেখো কোরিলেশন কোএফিসিয়েন্ট আর এর মান আসছে এখানে -0.89। এর দ্বারা বুঝাবে এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবল যেহেতু 0.5 এর উপরে আছে মানটা স্ট্রংলি রিলেটেড, আর যেহেতু আর এর মানটা মাইনাস আসছে এখানে সাইনটা কি মাইনাস। আরে কি হলো আবার?
দেখো আর এর সাইনটা যেহেতু নেগেটিভ আসছে সেই জন্য আমরা বলবো the variables are strongly negatively correlated। তাহলে এটা আমি কিভাবে ক্যালকুলেট করলাম, আমি এখানে যেখানে ক্যালকুলেট করতে চাই ওখানে কার্সরটা রাখবো, রেখে দেখে উপরে দেখো ফর্মুলাটা দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি ফর্মুলাটা? জি স্যার। চলে গেল। যেখানে কার্সরটা রাখবো এখানে রেখে আমরা কোর লিখবো, সিওআর লেখো, দেখবে কোরেল একটা শব্দ আসবে, কোরেল। এই কোরেলটা তুমি ডাবল ক্লিক করো, করে আচ্ছা এখানে নিয়ে আসি, আমি এটা ডিস্টার্ব করতেছে, এটা ডিলিট করে দিই। আমি প্রথম এখানে আমি কার্সরটা রাখলাম, রেখে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে সিওআর লেখো, তাহলে কোরেল আসবে, কোরেল মানে কোরিলেশন, ফার্স্ট ব্র্যাকেট আসবে। তো প্রথমটার মানটা তুমি দিয়ে দাও, শিফট চিপে এই প্রথমটা সিলেক্ট করে দাও, এরপরে কমা দিয়ে আবার শিফট চিপে দ্বিতীয়টা সিলেক্ট করে দাও, তার শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার দাও, তাহলে তুমি কোরিলেশন কোএফিসিয়েন্টের মানটা পেয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, আমরা যেখানে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে চাই ওখানে কার্সর রেখে ইকুয়াল দিব, দিয়ে সিওআর লিখে কোরেল আসবে, এটাকে ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করলে কোরেল ফাংশনটা চলে আসবে। তো আমি শিফট দিয়ে আমি ভ্যালুটা দিয়ে দিব, ধরো আমরা উল্টা পাল্টা করে দিই, কোনো যায় আসে না তাতে, যে কমা এরপরে পরেরটা দিয়ে দিব, শিফট দিয়ে ওইটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো, তাহলে এটা দ্বারা বুঝাবে যেহেতু আর এর মান -0.89 আসছে, দ্যাট মিন্স এক্স্যাক্টলি 0.9 এর কাছে, তা আমরা বলবো ভেরিয়েবলস আর স্ট্রংলি নেগেটিভলি কোরিলেটেড। যত এটা যদি প্লাস 88 হতো কি বলতাম আমরা তখন? strongly positively correlated sir। ভেরি গুড। যদি এক্স্যাক্টলি 1 হতো? স্যার Perfectly positively correlated। পারফেক্টলি পজিটিভলি কোরিলেটেড। ধরো আর ইকুয়াল টু -1 হতো? Perfectly negatively correlated। কোশ্চেনগুলো কি খুব কঠিন? No sir। অ্যানসার গুলো খুব কঠিন? No sir। ভাইবা তোমাদেরকে এই কোশ্চেন গুলো করা হয়, বাট আনফরচুনেটলি তোমরা তখন আর অ্যানসার দিতে পারো না। আশা করছি তোমরা পারবে। তাহলে আর এর মান কত থেকে কতর ভিতরে থাকে? স্যার -1 থেকে +1 পর্যন্ত। 0 হতে পারে? জি স্যার হতে পারে। 0 হলে কি হবে? Correlation Weak weakly relationship। correlated। হ্যাঁ, 0 হলে no relation। নো কোরিলেশন, নো correlation, sir। লিনিয়ার কোরিলেশন বা নো কোরিলেশন। আচ্ছা ধরো এখানে আর এর মান +1 থেকে -1 এর ভিতরে থাকে, +1 থেকে +1, -1। বলো দেখি আর এর মান +1 থেকে +1, -1, আর এর মান +1 থেকে -1 এর ভিতরে আছে। তাহলে বলো দেখি এই তাদের রেঞ্জ কত হবে? দুইটা সংখ্যার রেঞ্জ খুব দ্রুত বলতে হবে। স্যার রেঞ্জ 0 হবে। 0 হবে, মাথায় গুলি করে দিব। 2 হবে স্যার, 101 হবে। হ্যাঁ, -2 হবে। 2 হবে স্যার। 2 হবে। যারা 0 বলেছো, -1 বলেছো, 0 বলেছো, সবার মাথায় গুলি করে দেব আমি। এটা হবে 2। কারণটা কি? রেঞ্জ মানে লোয়েস্ট ভ্যালু মাইনাস হাইয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু মডুলাস ভ্যালু নিতে হয়। তো এখানে লোয়েস্ট ভ্যালু হচ্ছে -1, হাইয়েস্ট ভ্যালু কত হচ্ছে? +1, এবং তাদের মডুলাস ভ্যালুটা আমাকে নিতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে বলো তো? স্যার 1 হবে স্যার। এখানে জি, স্ট্যান্ডার্ড স্যার ডেভিয়েশন কত হবে? 0 স্যার। 0 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0। কারণ কি? ফর 2 অবজারভেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দা হাফ অফ দা রেঞ্জ। জি স্যার। এটা নিয়ে হবে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে এখানে? 0 হবে? কোন ক্ষেত্রে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? একটু আগে তো বললাম হাফ অফ রেঞ্জ। রেঞ্জ যদি 1 হবে স্যার। স্যার 1 হবে স্যার। হ্যাঁ, রেঞ্জ যদি 2 হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? হাফ হবে। ওকে, তো চলো আমরা আবার আমাদের ক্লাসে ফিরে যাই। আমরা পড়ছিলাম কোরিলেশন স্টাডি।
তো কোরিলেশন কি মেজার করে? কোরিলেশন মেজার্স দ্য স্ট্রেংথ অফ দ্য লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ইন্টারলি কোরিলেটেড ভেরিয়েবলস। অর্থাৎ আভ্যন্তরীণ সম্পর্কযুক্ত দুইটা ভেরিয়েবলের intensity, degree or strength of the relationship can be measured by correlation coefficient. তো correlation coefficient এর আমরা প্রথমে এমন স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে দেখতে পারি তাদের মধ্যে রিলেশনটা কোন, পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ হলে স্ট্রং নাকি উইক, এটা আমরা স্ক্যাটার ডায়াগ্রাম দেখে দেখতে পারি। correlation coefficient কে ক্যালকুলেট করা হয় এই ফর্মুলার সাহায্যে। এখন আসো ফর্মুলাটা। আর রেজাল্ট হচ্ছে কোবি এক্স, এটা হলো কোভেরিয়েন্স, সিওবি মানে কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স এক্স ওয়াই ডিভাইড রুট ওভার ভেরিয়েন্স এক্স ভেরিয়েন্স ওয়াই, ভিআর তো এটা হলো ভেরিয়েন্স, ইজিক্যাল টু লেখা যায় এসপি এক্স ওয়াই, এসপি এক্স মানে সাম প্রোডাক্ট অফ এক্স রুট ওভার এস এক্স এক্স রুট ওভার এস এস ওয়াই, এস এস এক্স মানে সাম অফ স্কোয়ারস অফ এক্স আর এস এস ওয়াই মানে সাম অফ স্কোয়ারস অফ ওয়াই। তোমাদের বইতে আছে, এটা একটু তোমরা দেখে নিও। এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি ভাঙায়, তাহলে আমরা এই ধরনের একটা ইয়া পাবো, আর রেজাল্ট টু প্লাস এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইড রুট ওভার সাম অফ এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। এটা হচ্ছে তার ফর্মুলা। এগুলো তো প্রত্যেকটা ফর্মুলা স্টেপ বাই স্টেপ এরকম দেখা যায়। স্যার এসপিটা কি বললেন? এসপি হচ্ছে সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট এক্স ওয়াই, অর্থাৎ এক্স এর ডেভিয়েশন ইনটু ওয়াই এর ডেভিয়েশন, দুইটা ডেভিয়েশনের গুণফলের যোগফল। আমি একটু পরে দেখাবো তোমাদের আরেকটা বই থেকে। আর আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে ক্যালকুলেশন করব তখন আমরা লিখবো আর ইকুয়াল টু দিস, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। ধরো তোমাদের একটু ক্লোজ করে দেই। আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে অঙ্ক করব তখন আমরা এই লাস্টের ফর্মুলাটা ইউজ করব, আর ইকুয়াল টু সাম অফ এক্স ইনটু ওয়াই। এই যে আই লিখেছি আমরা, নিচে আই লিখেছি না আমি, তোমরা দেখতে পাও ফর্মুলাটাতে? জি স্যার। জি স্যার। আইটা না লিখলেও চলবে, কোনো যায় আসে না। সাম অফ এক্স সাম অফ ওয়াই ডিভাইড বাই এন, এন মানে হচ্ছে নাম্বার অফ পেয়ারস অফ অবজারভেশন, কতটা জোড়া মান তুমি নিয়েছো। যখন আমি এক্সেলে তোমাদের দেখিয়েছি ওইখানে এন এর মান হতো 3, কারণ 3টা পেয়ার ভ্যালু আমরা নিয়েছি। এখন কোরিলেশন কোএফিসিয়েন্ট কিছু প্রপার্টিজ আমরা আলোচনা করি। কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন এন্ড স্কেল, অর্থাৎ ভেরিয়েবলের স্কেল এবং অরিজিন যদি চেঞ্জ করি তাতে কোরিলেশন কোএফিসিয়েন্ট মানের কোনো পরিবর্তন হয় না। Number 2, the value of correlation coefficient lies between -1 to +1, that is -1 less than equal to r less than equal to +1. Correlation coefficient is the geometric mean of two regression coefficient. অর্থাৎ দুইটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট জানা থাকে তাদের জিওমেট্রিক মিনটা হবে কোরিলেশন কোএফিসিয়েন্ট। এটা আমরা রিগ্রেশন চ্যাপ্টারে আবার একটা আলোচনা করব। নাম্বার 4, কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্য ডিপেন্ডেন্সি অফ দ্য ভেরিয়েবলস, অর্থাৎ এক্স এর সাথে ওয়াই এর কোরিলেশন আর ওয়াই এর সাথে এক্স এর কোরিলেশন একই কথা। অর্থাৎ তুমি যদি লেখো আর এক্স ওয়াই ইকুয়ালটা হচ্ছে আর ওয়াই এক্স, অর্থাৎ তাদের ইন্টারচেঞ্জ হলে কোরিলেশন কোএফিসিয়েন্টের মানে কোনো পরিবর্তন হয় না, এই জন্য তাদেরকে বলে সিমেট্রিক রিলেশন। অর্থাৎ এক্স এর সাথে ওয়াই রিলেশন আর ওয়াই এর সাথে এক্স এর রিলেশন কোরিলেশনের ক্ষেত্রে একই মিনিং, একই ভ্যালু আসবে। নাম্বার 5, the value of correlation coefficient is very much influenced by large item, that means extreme values if they are present in data. অর্থাৎ ডাটার মধ্যে যদি খুব এক্সট্রিম ভ্যালু থাকে তাহলে এর দ্বারা কোরিলেশন কোএফিসিয়েন্টটা খুব বেশি প্রভাবিত হয়। ধরো তোমাদের ক্লাসের হাইট মাপতে গেছি বা ওয়েট আমরা মাপতে গেছি, ওয়েট যদি ওয়েটের ক্ষেত্রে আমাদের ওয়েট হচ্ছে ধরো 35 থেকে 50 কেজির ভিতরে, কিন্তু এর ভিতরে একজন আছে আমাদের ক্লাসে ইয়ামাহা, ওর ওজন হচ্ছে 80 কেজি। আবার একজন আছে বাতাসি বা পাতলা খান, ওর ওজন হচ্ছে 28 কেজি বা 32 কেজি। তাহলে এমন ইয়ামাহা যদি থাকে ক্লাসে আর বাতাসি বা পাতলা খানও যদি থাকে তাহলে তাদেরকে বাদ দিয়ে বাকিদের কোরিলেশন ক্যালকুলেট করতে হবে, আদারওয়াইজ ওদের কারণে আমাদের কোরিলেশন ভ্যালুটা অনেক ফ্লাকচুয়েট হয়ে যাবে। এটা বলা হয় কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সড বা এফেক্টেড বাই
লার্জ আইটেম, দ্যাট মিনস এক্সট্রিম ভ্যালু। এই ব্যাখ্যাগুলো আমি অলরেডি লিখেছি। ইফ আর রেঞ্জেস বিটুইন -1 to +1, হ্যাঁ, আর 0 to 0.5, we may say that the variables are weakly correlated. Or if ranges between ±5 to 1, we may say that the variables are strongly correlated. চলো একটা এক্সাম্পল দেখি আছে কি। এই দেখো, এখানে একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নেওয়া আছে। Following marks were obtained out of 100 by 7 students in statistics and mathematics. তো স্ট্যাট এবং ম্যাথের 7 জন স্টুডেন্ট 100 ভিতরে কত পেয়েছে তাদের মার্কসটা আছে, ম্যাথের মার্কস, স্ট্যাটের মার্কস। তাহলে তাদের মধ্যে কোরিলেশনটা বের করব, যে দুইটা সাবজেক্টের কোন রিলেশনটা কেমন সে যে পেয়েছে। তাহলে এক্স আমরা একটা কলামে লিখি, ওয়াই একটা কলামে লিখি। মানে এক্স হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর মার্কস, ওয়াই হচ্ছে ম্যাথমেটিক্স এর মার্কস। তাহলে আমরা কি করব, প্রথমে এক্স স্কয়ার একটা কলাম করব, মানে এক্স কে স্কয়ার করে 770 কে স্কয়ার করলে 4900 হবে। ওয়াই কে আবার স্কয়ার করব, অর্থাৎ 72 কে স্কয়ার করে এখানে লিখব। তারপর এক্স ওয়াই একটা আমরা কলাম বের করব, এক্স ওয়াই, অর্থাৎ এক্স এবং গুণ করে লিখব। ফাইনালি আমরা কি করব, সাম অফ এক্স বের করব, সাম অফ ওয়াই বের করব, সাম অফ এক্স স্কয়ার, সাম অফ ওয়াই স্কয়ার, সাম অফ এক্স ওয়াই, তো সবগুলোর যোগ আমরা বের করব। এখানে আই দ্বারা বোঝানো হচ্ছে নাম্বার অফ পেয়ারস অফ অবজারভেশন, অর্থাৎ তার অবস্থান বোঝানো হচ্ছে। এটা হলে ধরো আই এর মান 1, এখানে 2, 3, 4, 5, 6, 7, মানে 7টা জোড়া মান দেওয়া আছে। এই আই গুলো দিলেও চলে, না দিলেও চলে, অসুবিধা নেই। তাহলে আমরা এই মানগুলো পেয়ে গেলাম, এই জোড়া মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমরা করব কি, এই মানগুলো আমরা ফর্মুলায় বসাবো। এই যে ফর্মুলায়, ওই যে আগে বলেছিলাম আমরা, এই যে তোমরা কি স্ক্রিনটা দেখতে পাও? জি স্যার। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কোরিলেশন মান আমরা ক্যালকুলেট করব। কিভাবে করব? তো এই টেবিল থেকে এই ফর্মুলায় আমরা মানগুলোকে বসাবো। আমরা সাম অফ এক্স ওয়াই পেয়েছি 32,864, এখানে বসালাম। সাম অফ এক্স পেয়েছি 476 বসালাম। সাম অফ ওয়াই পেয়েছি 483 বসালাম, ডিভাইড বাই 7। 7 মানে হচ্ছে, এন মানে হচ্ছে নাম্বার অফ পেয়ারস অফ অবজারভেশন, 7টা জোড়া মান দেওয়া আছে। নিচে হচ্ছে সাম অফ এক্স স্কয়ার, সাম অফ এক্স স্কয়ার হচ্ছে এই জায়গায় 32,396 বসালাম। সাম অফ এক্স হোল স্কয়ার, সাম অফ এক্স হচ্ছে 476, এগুলো ক্যালকুলেশন করলে তুমি দেখবে আর এর মান হচ্ছে 0.688। তাহলে আমরা কমেন্টে কি লিখবো? কমেন্ট হচ্ছে r is equal to 0.688 implies that the variables are strongly correlated. Similarly, we can calculate b and a of regression equation. তাহলে আমরা এখানে r এর মানটা পেয়ে গেলাম এবং আরেকটা ব্যাখ্যাও লিখলাম। কি লিখলাম? যে variables are strongly correlated. তুমি এখানে লিখতে পারতো variables are strongly positively correlated. Strongly positively correlated. কেন? কারণ r এর মান হচ্ছে 0.688, greater than 0.5, এবং এটা প্লাস, সেজন্য আমরা বললাম the variables are strongly positively correlated. ধরো এটার মান যদি মাইনাস এটা আসতো, তো আমরা বলতাম the variables are strongly negatively correlated. Is it clear? Yes, sir. Okay. তাহলে আমরা একটা সাম আপ করি। কোরিলেশন আমরা কি করি? কোরিলেশন দ্বারা আমরা লিনিয়ার রিলেশনশিপটা আমরা পরিমাপ করে থাকি, এবং এই রিলেশনের স্ট্রেংথ বা ডিগ্রি বা ইন্টেন্সিটিটা আমরা পরিমাপ করে থাকি বাই কোরিলেশন অ্যানালাইসিস। আর যে ফর্মুলার সাহায্যে এই স্ট্রেংথ বা ডিগ্রি বা স্ট্রেংথ ইন্টেন্সিটিটা পরিমাপ করা হয় তাকে বলা কোরিলেশন কোএফিসিয়েন্ট। পপুলেশনের ক্ষেত্রে কোরিলেশন কোএফিসিয়েন্ট লেখা হয় রো দ্বারা, আর স্যাম্পলের ক্ষেত্রে লেখা হয় স্মল আর দ্বারা। প্রফেসর কার্ল পিয়ারসন এটাকে সাজেস্ট করেছে, ওনার নাম অনুসারে এটাকে পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট বলা হয়, অথবা পিয়ারসনস প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট বলা হয়। এই কোরিলেশন কোএফিসিয়েন্টের মান -1 থেকে +1 এর ভিতরে থাকে। এখন এই ভেরিয়েবলতে কোরিলেশন আছে কিনা, লিনিয়ার রিলেশনশিপ আছে কিনা, এটা বোঝার জন্য সবচেয়ে ইজিয়েস্ট এবং ফার্স্ট কাজটা হচ্ছে টু ড্র দা স্ক্যাটার ডায়াগ্রাম। আমরা প্রথমে স্ক্যাটার ডায়াগ্রাম ড্র করবো। এটা আমরা এক্সেলে করতে পারি, যে কোনো প্রোগ্রামে অথবা গ্রাফে আমরা করতে পারি। স্ক্যাটার ডায়াগ্রামের জন্য আমরা কি করতে হবে? গ্রাফ পেপারে এক্স অ্যাক্সিসে একটা ভেরিয়েবলের মান বসাবো, ওয়াই অ্যাক্সিসে আরেকটা ভেরিয়েবল। আর যেহেতু কোরিলেশন, সুতরাং এখানে বাইবিরিয়েট ডাটা হবে, অর্থাৎ দুইটা ভেরিয়েবলের মান জোড়া জোড়ায় থাকবে। তো আমরা এক্স এর সাপেক্ষে মান বসাবো, আবার ওয়াই অ্যাক্সিসে ওয়াই এর মানটা বসাবো।
বসিয়ে আমরা একটা ডায়াগ্রাম পাবো। এই ডায়াগ্রামটা হলো বিন্দু বিন্দু হবে, এটা হলো স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রামটা যদি আপওয়ার্ড হয় তাহলে পজিটিভ রিলেশন হবে, ডাউনওয়ার্ড হলে নেগেটিভ রিলেশন হবে। আপওয়ার্ডের ক্ষেত্রে বিন্দুগুলো কাছাকাছি হলে স্ট্রং রিলেশন, ছড়ানো ছিটানো হলে উইক রিলেশন হবে। আর বিন্দুগুলো যদি সার্কেলের মতো হয়, মানে কোনো নির্দিষ্ট ট্রেন্ডকে ফলো না করে, তা আমরা বলবো নো কোরিলেশন বা নো লিনিয়ার কোরিলেশন। এই কোরিলেশন সিম্পল হতে পারে, মাল্টিপল হতে পারে। সিম্পল হবে যদি দুইটা মাত্র ভেরিয়েবলের রিলেশন স্টাডি করে, তখন তাকে বলে সিম্পল কোরিলেশন। আর দুইয়ের অধিক হলে তখন বলে মাল্টিপল কোরিলেশন। আমাদের সিলেবাসে অনুযায়ী আমরা সিম্পল কোরিলেশনটা পড়বো। তো কোরিলেশন কোএফিসিয়েন্টকে মেজার করার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করে থাকি, এই ফর্মুলাটা হচ্ছে মূলত এটা, আর ইকুয়াল টু কোভেরিয়েন্স অফ xy ডিভাইডেড বাই রুট ওভার ভেরিয়েন্স অফ x ভেরিয়েন্স অফ y ইজ ইকুয়াল টু সাম অফ প্রোডাক্ট অফ xy ডিভাইডেড বাই রুট ওভার সাম অফ x সাম অফ স্কয়ারস অফ x রুট ওভার সাম অফ স্কয়ারস অফ y। এটা যদি এক্সপ্যান্ড করি আমরা এমন পাই, এবং এটাকে ফাইনালি আমরা এই ফরম্যাটটা পাই। এই ফর্মুলার সাথে আমরা ক্যালকুলেট করে থাকি। কোরিলেশন কোএফিসিয়েন্টের আমি ফর্মুলা প্রপার্টিজ আলোচনা করেছি, এবং আমরা একটা এক্সাম্পলও দেখলাম কিভাবে ক্যালকুলেট করতে হয়, এবং তাতে আমরা এক্সেলও দেখলাম এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করি। তাহলে আমাদের আরেকটা পার্ট রয়ে গেছে কি, রিগ্রেশন, তাই না? রিগ্রেশনের বাংলা হচ্ছে নির্ভরণ। কি বলা হয়? নির্ভরণ। নির্ভর মানে নির্ভর করা। কোরিলেশন পড়েছে কি, যে রিলেশন আছে কিনা। হ্যাঁ, যখনই রিলেশন থাকে তখনই ডিপেন্ডেন্সির একটা প্রশ্ন চলে আসে। যদি রিলেশন আছে তাহলে কে কার উপর ডিপেন্ড করে। রেল লাইনের ক্ষেত্রে বগিগুলো ইঞ্জিনের উপরে ডিপেন্ড করে, সাধারণত ইঞ্জিন না থাকলে বগিগুলো চলতে পারে না। আবার ইনডাইরেক্টলি ইঞ্জিনও বগির উপর রিলেশন, কারণ বগি যদি না থাকে শুধু ইঞ্জিন চললে ইঞ্জিনের আবার সংসার চলবে না, কারণ ভাড়া না পাইলে সেই তেল কিনবে কি দিয়ে। তোমরা তোমাদের প্যারেন্টসদের উপরে বা গার্ডিয়ানের উপর ডিপেন্ডেন্ট, কারণ মাস শেষে যদি স্কলারশিপ না আসে তাহলে তোমাদের ফুল কিনা আর গিয়া বই কিনা কোনোটাই চলবে না। তাহলে তোমরা তোমাদের এক্সপেন্ডিচার বিয়ার করার ক্ষেত্রে তোমাদের প্যারেন্টস বা গার্ডিয়ানের উপরে তোমরা ডিপেন্ডেন্ট। ফিশের ক্ষেত্রে, ফিশ কালচারের ক্ষেত্রে, ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের মাছগুলো আমাদের খাবারের উপরে ডিপেন্ডেন্ট। খাবার যদি না দেয় তাদের গ্রোথ হবে না। তাহলে দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে, in practical situation there are a lot of cases in where there is a biparate relationship and one variable is directly or indirectly dependent on another. If you want to study the dependency of the dependent variable on the independent variable, then you have to need to study the regression analysis. বাংলা যদি বলি যে বাস্তব জীবনে এমন হয় যে দুইটা ভেরিয়েবল একটা উপরে একটা সম্পর্কযুক্ত বা নির্ভরশীল হয়, তাহলে নির্ভরশীল ভেরিয়েবলটা স্বাধীন ভেরিয়েবলটার কি পরিমাণ নির্ভর করে এটাকে স্টাডি করার জন্য আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস প্রয়োজন। আর যে ফর্মুলার সাহায্যে ডিপেন্ডেন্সিটাকে পরিমাপ করা হয় তাকে বলে রিগ্রেশন কোএফিসিয়েন্ট। তাহলে রিগ্রেশন দ্বারা আমরা কি করি, দুইটা ভেরিয়েবলের যদি ডিপেন্ডেন্সি থাকে তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিপেন্ডেন্সিটা আমরা স্টাডি করতে পারি রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে। আর যে ফর্মুলায় ডিপেন্ডেন্সিটা পরিমাপ করা হয় তাকে বলে রিগ্রেশন কোএফিসিয়েন্ট। একটু আমরা দেখি এখানে কি লেখা আছে। If the variables x and y in a bivariate distribution are related, we will find that the points in a scatter diagram will cluster around a curve called regression curve. অর্থাৎ দুইটা ভেরিয়েবল যদি এমন রিলেটেড থাকে তাহলে তাদের একটা স্ক্যাটার ডায়াগ্রাম আমরা তৈরি করতে পারবো। ওই গ্রাফটা তৈরি করলে আমরা একটা লাইন পাবো, একটা কার্ভ পাওয়া যায়, এটা বলে রিগ্রেশন কার্ভ বলা হয়। If the curve is a straight line, it is called the linear regression and the regression is known as linear regression. যদি এই কার্ভটা একটা সরল রেখার মতো হয় তাহলে আমরা বলবো তাদের মধ্যে লিনিয়ার রিলেশনশিপ আছে। আর যদি সরল রেখা না হয় তো আমরা বলবো নন লিনিয়ার অর্থাৎ কার্ভিলিনিয়ার রিলেশনশিপ আছে। লিনিয়ার হলো দুই ধরনের হতে পারে, একটা সিম্পল আর একটা হচ্ছে মাল্টিপল। দুইটা মাত্র ভেরিয়েবল হলে সিম্পল রিগ্রেশন, আর দুইয়ের অধিক হলে হবে মাল্টিপল রিগ্রেশন। আমরা সিলেবাস অনুযায়ী সিম্পল রিগ্রেশনটা পড়বো। In the case of bivariate distribution, the coefficient of regression of y on x, the coefficient of regression of y on x is denoted by beta yx, and that of x on y beta xy. এই পপুলেশনের ক্ষেত্রে রিগ্রেশন কোএফিসিয়েন্টকে লেখা হয় বিটা দ্বারা। কি দ্বারা লেখা হয়? বিটা, ক্যাপিটাল বিটা দ্বারা। আর স্যাম্পলের ক্ষেত্রে আমরা লিখে থাকি
বি দ্বারা, স্মল বি দ্বারা আমরা এটাকে লিখে যেমন এখানে লেখা আছে স্মল বি। পপুলেশনের ক্ষেত্রে রিগ্রেশন কোএফিসিয়েন্ট লেখা হয় বিটা দ্বারা, আর স্যাম্পলের ক্ষেত্রে লেখা হয় বি দ্বারা। এই রিগ্রেশনের ক্ষেত্রে যেহেতু একটা থেকে ডিপেন্ডেন্ট আর একটা থেকে ইন্ডিপেন্ডেন্ট, সাধারণত ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমরা এক্স দ্বারা লিখে থাকি, আর সরি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমরা এক্স দ্বারা লিখে থাকি, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমরা ওয়াই দ্বারা লিখে থাকি। এটা একটা মডেল আকারে লেখা যায়। এটা হচ্ছে y ইকুয়াল টু a প্লাস bx প্লাস ei। এইটা বলা হয় এপসাইলন, এটা বলা হয় এপসাইলন নোটেশন হয়। আর ei ইজ নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন জিরো ভেরিয়েন্স সিগমা স্কয়ার। এটা তোমরা ডিটেইলস আরো পরের চ্যাপ্টারগুলোতে পড়বে। হ্যাঁ, আমি এটাকে ডিটেইলস বলবো না। আমরা এই ইকুয়েশনের সাহায্যে রিগ্রেশনের রিলেশনটাকে আমরা স্টাডি করতে পারি। y ইকুয়াল টু a প্লাস bx প্লাস ei। ধরো y টা হচ্ছে মাসের ওয়েট, x টা হচ্ছে ফিট, খাবার দিয়েছি, খাবারের কারণে মাসের ওয়েট বাড়লো। কিন্তু বাস্তবের ক্ষেত্রে শুধু কি খাবারের কারণে ওয়েট বাড়ে? No, sir. No, আর sir. অনেক ফ্যাক্টর থাকতে পারে, তাই না? যেমন আমাদের ফিশের ভ্যারাইটির কোয়ালিটি, সয়েল কোয়ালিটি, ওয়াটার কোয়ালিটি, এনভায়রনমেন্ট, টেম্পারেচার, প্লাঙ্কেট, অনেক কিছু থাকতে পারে এটার সাথে রিলেটেড, তাই না? ডিজিজ। কিন্তু আমরা চাচ্ছি শুধু খাবারের কারণে ওয়েটের রিলেশনটা স্টাডি করতে। তাহলে এখানে আদার্স কিছু ফ্যাক্টর থেকে যায় যেগুলো ওয়েটকে, ধরো ওয়াই হচ্ছে ওয়েট, ওয়েটকে কিছু ফ্যাক্টর আছে পজিটিভলি ইনফ্লুয়েন্স করবে, কিছু আছে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করবে, বাট আমরা তাদেরকে স্টাডিতে নিচ্ছি না, আমরা শুধু খাবারের ইফেক্টটা জানতে চাচ্ছি। তাহলে আদার্স যে ফ্যাক্টরগুলো, কিছু পজিটিভ ইনফ্লুয়েন্স আছে, কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্স আছে, তাদের ইফেক্টটাকে বলা হয় এরর টার্ম বা ডিস্টারবেন্স টার্ম। এটাকে আমরা এই নোটেশন দ্বারা লিখে থাকি। কোন কোন বইতে এটাকে ই লিখে থাকি, ই। এটা হলো অ্যাপসাইলন। এটা হচ্ছে কি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বাহিরে যেসব ফ্যাক্টরগুলো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ইনফ্লুয়েন্স করতে পারে বা প্রভাবিত করতে পারে, তাদের মানটাকে আমরা প্লাস করে রাখছি এটার সাথে। আর এটা কি, এটাকে বলা হয় ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্টটা হচ্ছে আমি যদি ধরো পুকুরে মাছ ছাড়লাম, খাবার না দিলেও তো ন্যাচারালি কিছু ওয়েট বাড়বে, বাড়বে না? জি স্যার, বাড়বে। বাড়বে, হ্যাঁ। তাহলে উইদাউট ফিড কি পরিমাণ বাড়তে পারে এইটাকে পরিমাপ করা হয় এ দ্বারা। এটাকে পরিমাপ করা হয় কি দ্বারা? এ দ্বারা। তাহলে মডেলে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ধরো এটা হচ্ছে ওয়েট, এটা হচ্ছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট মানে হচ্ছে খাবার না দিলে ন্যাচারালি ওয়াই এর মানটা কেমন হবে, এটা হচ্ছে এ। আর বি কে বলা হয় স্লোপ অফ দ্য রিগ্রেশন লাইন বা রিগ্রেশন কোএফিসিয়েন্ট। এটা বলা হয় স্লোপ অফ দ্য রিগ্রেশন লাইন অর রিগ্রেশন কোএফিসিয়েন্ট। এটা কি পরিমাপ করে? এই বিটা পরিমাপ করে এক্স মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ধরো এটা হচ্ছে ফিড খাবার, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি এক ইউনিট চেঞ্জ করি, কতটুকু? 1 ইউনিট। 1 ইউনিট। ধরো তুমি কেজিতে পরিমাপ করছো যে 10 কেজি খাবার দিলে মাছের ওজন এভারেজে কতটুকু হয়। তাহলে 1 কেজি খাবার বাড়ালে বা কমালে, 1 কেজি খাবার, ইউনিট। কেউ কিছু বলতে চাচ্ছ? হ্যালো, আমার ভয়েস কি তোমরা শুনতে পাও? জি স্যার, জি, শুনতে স্যার। পাই। তাহলে আমি স্টেপ বাই স্টেপ বলছি, আবার বলছি। ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওয়াইটা কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ধরো আমরা এখানে ধরে নিচ্ছি ওয়াইটা হচ্ছে আমাদের ওয়েট, মাসের ওয়েট। এ হচ্ছে ইন্টারসেপ্ট, এ হচ্ছে ইন্টারসেপ্ট। এ দ্বারা বোঝানো কি যে খাবার না দিলে ন্যাচারালি ওয়েট কতটুকু হতে পারে, এটা প্রকাশ করা হয় এ দ্বারা। বি হচ্ছে স্লোপ অফ দ্য রিগ্রেশন লাইন অথবা রিগ্রেশন কোএফিসিয়েন্ট। এটার দ্বারা কি পরিমাপ করা হয়? এটার দ্বারা পরিমাপ করা হয় ডিপেন্ডেন্সি অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন এভারেজে। এক্সাম্পলটা কি? এক্সাম্পল হচ্ছে ধরো এক্স হচ্ছে আমাদের খাবার, ফিড, এটা আমরা কেজিতে পরিমাপ করেছি। এখন ধর 1 কেজি খাবার বাড়ালে অথবা কমালে, 1 কেজি খাবার বাড়ালে অথবা কমালে অন এভারেজ ওয়েট কতটুকু বাড়ে বা কমে তার মাত্রাটা হচ্ছে বি, তার মাত্রাটা হচ্ছে বি। উদাহরণ আমি আরেকটু স্পেসিফিকলি বলি, ধরো তুমি 5টা পুকুরে মাছ চাষ করেছো, একই মাছ 5টা পুকুরে আছে, কারণ 5টা পুকুরে তুমি খাবার দিচ্ছ, তুমি প্রতিটা পুকুরে 1 কেজি করে খাবার বাড়ালে, প্রতিটা পুকুরে 1 নাম্বার থেকে 5 নাম্বার প্রত্যেকটাতেই। ধরো আগে তুমি দিতে ডেলি, ধরো মাসে তুমি দিতে 10 কেজি করে, পরবর্তী মাসে ধরো 11 কেজি করে দিলে, প্রতিটা পুকুরে 1 করে খাবার বাড়িয়েছে। তাহলে আমার থিওরি অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী প্রতিটা পুকুরে যেতে 1 কেজি করে খাবার দিয়েছি বেশি, তার মধ্যে উৎপাদনও কি ওই হারেই, সমান হারেই বাড়ার কথা, তাই না? জি স্যার। জি স্যার। কিন্তু প্র্যাকটিক্যালি কেমন হয়? প্র্যাকটিক্যালি No, sir. কিন্তু এমন হয় Practically না। দেখা যাবে কি
কোন পুকুরে একটু বেশি বেড়েছে, কোনোটাতে কম, এমন হবে, তাই না? অর্থাৎ 5টা পুকুরে 5 রকম রেজাল্ট দেখা দিতে পারে। তাহলে আমি তো খাবার দিয়েছিলাম সব পুকুরে 1 কেজি করে বাড়িয়ে, কিন্তু তাদের উৎপাদন তো সমান হলো না। তো আমাকে যদি কোশ্চেন করা হয় যে 1 কেজি খাবার বাড়ানোর কারণে 5টা পুকুরের উৎপাদনের পরিবর্তনটা কেমন হয়েছে, তাহলে আমাকে বলতে হবে তার রেটটা কত হয়েছে। অর্থাৎ এক এক পুকুরে এক এক ধরনের পরিবর্তন হয়েছে, তো তাদের অ্যাভারেজ পরিবর্তনটা আমাকে বলতে হবে যে অ্যাভারেজে এত রেটে পরিবর্তন হয়েছে। ওই মাত্রাটা হচ্ছে বি, ওই মাত্রাটা হচ্ছে বি। এটা হলো রিগ্রেশন কোএফিসিয়েন্ট বা স্লোপ অফ দ্য রিগ্রেশন লাইন। এই বি এর মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটির ভিতরে থাকে। রিগ্রেশন কোএফিসিয়েন্টের মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটির ভিতরে থাকে। সরি, ভুল বললাম। বি এর মান হচ্ছে 0 থেকে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। আর বি যদি 0 হয়, বি যদি 0 হয় তাহলে বোঝা যাবে নো ডিপেন্ডেন্সি, অর্থাৎ ওয়েট ফিডের উপরে ডিপেন্ড করে না। বি যদি 0 হয় বোঝা যাবে নো ডিপেন্ডেন্সি। আর বি এর মান যত বাড়বে তার ডিপেন্ডেন্সি তত বেশি বোঝাবে। আর বি যদি পজিটিভ হয়, বি কি হয়? পজিটিভ। পজিটিভ হয়, তাহলে বোঝা যাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স বাড়াইলে ওয়াই বাড়বে, আবার এক্স কমাইলে ওয়াই কমবে। অর্থাৎ দুইটা ভেরিয়েবলের চেঞ্জ অফ ডিরেকশন সেম হবে। চেঞ্জ অফ ডিরেকশন অর্থাৎ পরিবর্তনের দিকটা, ডিরেকশনটা একই রকম হবে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি ইনক্রিজ করে তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনক্রিজ করবে, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি ডিক্রিজ করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও ডিক্রিজ করবে। যদি বি এর মান কি হয়? স্যার পজিটিভ হইলে। পজিটিভ হয়। কতটুকু ডিক্রিজ করবে কতটুকু ইনক্রিজ করবে তার মাত্রাটা হচ্ছে বি। ধরো বি এর মান হচ্ছে 2 হইলো 2, তো এটা দ্বারা বুঝাবে যে এক্স 1 ইউনিট বাড়াইলে বা কমাইলে ওয়াই অন এভারেজ 2 রেটে বাড়বে বা কমবে, 2 মাল্টিপল হিসেবে। এটা বলা হয় চেঞ্জ অফ রেট অফ এক্স ওয়াই ফর 1 ইউনিট অফ চেঞ্জ অফ এক্স। আর বি যদি নেগেটিভ হয়, বি কি হয়? নেগেটিভ। নেগেটিভ হয়, তাহলে তার রিলেশনটা হবে অপোজিট রিলেশন। কি হবে? অপোজিট রিলেশন। অপোজিট। তার মানে হচ্ছে এক্স যদি তুমি বাড়াও তাহলে ওয়াই কমে যাবে, আর যদি এক্স কমাও তাহলে ওয়াই বেড়ে যাবে। অর্থাৎ বি নেগেটিভ হলে তাদের রিলেশনটা হবে উল্টা, আর বি যদি পজিটিভ হয় তাহলে রিলেশনটা হবে সেম, পজিটিভ রিলেশন। তাহলে এখানে দেখো পরে লেখা আছে এ হচ্ছে ইন্টারসেপ্ট, এ কি বলা হয়? ইন্টারসেপ্ট। বি হচ্ছে স্লোপ অফ দ্য রিগ্রেশন লাইন অথবা রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন দিস। আমি তোমাদেরকে ইগলে দেব, তবে পরবর্তীতে ব্যাখ্যাগুলো লেখা আছে, আমি লিখে দিচ্ছি, আমি আমার অলরেডি বলেছি। বি কে ক্যালকুলেট করার ফর্মুলাটা কি? বি এর ক্যালকুলেটর ফর্মুলা হচ্ছে আর এর মতোই, একই রকম। বি হচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স ডিভাইডেড বাই ভেরিয়েন্স অফ এক্স, এসপি এক্স ওয়াই ডিভাইডেড বাই এসএস এক্স রিজাল্ট টু আর এর উপরে যা ছিল সাম অফ এক্স ওয়াই মাইনাস সাম অফ এক্স সাম অফ ওয়াই ডিভাইডেড এন, নিচে আর এখানে রুট ওভার ছিল, এখানে রুট ওভারটা নাই। আর রিগ্রেশনের ক্ষেত্রে নিচে থাকে যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার সাম অফ স্কয়ারটা নিচে থাকে। যেমন আমাদের ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? এক্স, তাহলে এক্স এর সাম অফ স্কয়ারটা নিচে আছে, দেখো সাম অফ এক্স স্কয়ার সাম অফ এক্স ওয়াই। যদি এমন হতো বি ওয়াই এক্স, এখানে আমি কি লিখেছি? বি এক্স ওয়াই। যদি আমি লিখতাম বি ওয়াই এক্স তাহলে উপরে এই অংশটা চেঞ্জ হতো না, একই রকম নিচে থাকতো এক্স এর পরিবর্তে ওয়াই, অর্থাৎ এখানে তো সাম অফ ওয়াই স্কয়ার মাইনাস সাম অফ ওয়াই হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। বুঝতে পারছো তো? জি স্যার। ওকে। আর এ হচ্ছে ওয়াই বার মাইনাস বি এক্স বার, অর্থাৎ আগে বি ক্যালকুলেট করতে হবে, তারপর আমরা ওয়াই এটা পেয়ে যাব। ওয়াই বার মানে হচ্ছে ওয়াই এর এভারেজ মানে সাম অফ এক্স বাই 1। তাহলে এ এবং বি যদি পেয়ে যায় তাহলে আমরা এই ফর্মুলায় এ এবং বি এর মান বসে দিলে ওয়াই এর মানটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো। তো আজকে এতটুকুই থাক, তোমাদের সময় প্রায় শেষ, তোমাদের তো নেক্সট ক্লাসে ইন করবে। এই রিগ্রেশন লাইনের আরেকটা নাম আছে, বলবো? জি স্যার। জি স্যার। এটার আরেকটা নাম হচ্ছে প্রিডিকশন ইকুয়েশন বা ফোরকাস্টিং ইকুয়েশন। প্রিডিকশন ইকুয়েশন অথবা ফোরকাস্টিং ইকুয়েশন, অর্থাৎ এই ফর্মুলার সাথে আমরা প্রিডিক্ট করতে পারি, ফোরকাস্ট করতে পারি, ভবিষ্যৎবাণী করা যায়, অতীতের মানটাও জানা যায়। ধরো তুমি এই রিগ্রেশন এস্টিমেট করলা, তো এর মান পেয়ে গেলা, বি এর মান পেয়ে গেলা, তাহলে এক্স এর মান বসালে ওয়াই এর একটা মান পাওয়া যাবে। যখন এ বি এস্টিমেট করে তখন এটা আর থাকে না, এটা জিরো হয়ে যায়। ফাইনালি আমরা লিখি ওয়াই ইকুয়াল টু এ হেড প্লাস বি হেড এক্স, এটা আমাদের চলে যায়, এটাকে আমরা মিনিমাইজ করি, ওইদিকে আমি যাচ্ছি না।
তখন এক্স এর মান বসালে ওয়াই এর মানটাকে পাওয়া যায়, সেজন্য এটার একটা নাম হচ্ছে ফোরকাস্টিং ইকুয়েশন অথবা প্রিডিকশন ইকুয়েশন। তাহলে আজকে এতটুকু, নেক্সট ক্লাসে আমরা আবার এটা কন্টিনিউ করব। থ্যাংক ইউ অল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, তোমরা কি আছো? জি জি স্যার। স্যার। তোমরা তোমাদের ফেসবুক আইডি বলো বা এখানে আইডি থেকে তো পার্সোনাল ছবিগুলো রিমুভ করে দিবা। তোমরা অফিসিয়াল কন্ট্যাক্টে আছো। হ্যালো, তোমাদের ভবিষ্যতের জন্য বলছি, জি তোমরা স্যার। হ্যাঁ, এটা একটা অফিসিয়াল রুল এবং অফিসিয়াল নর্ম। এগুলো তোমাদের পার্সোনাল ছবি যেগুলো আছে সেগুলো তুমি তার একটা পাসপোর্ট সাইজ ছবি দিতে পারো, এটা ভালো। তুমি যখন ধরো প্রাইভেট অর্গানাইজেশন চাকরি করতে যাবা, ইন ফিউচারে তোমাদের এগুলোকে মার্ক করা হবে যে আপনার হোয়াটসঅ্যাপে কেমন অ্যাক্টিভিটি ছিল, ফেসবুকে আপনার কেমন অ্যাক্টিভিটি ছিল, এগুলো সব রেকর্ড থাকবে তোমার সার্ভিস যারা করবে ওনাদের কাছে, কারণ তোমার ওয়েবসাইট থেকে এগুলো আগে থেকে রেকর্ড করে রাখবে। এখন থেকে এগুলো প্র্যাকটিস করতে চেষ্টা করো, যেন তোমার জন্য কোথাও কোনো নেগেটিভ ইমপ্রেশন না হয়। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। গুড লাক।